বন্ধুরা, আবারও বলছি, আমি অনির্বাণ। সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। সমস্ত বন্ধুরা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে সঙ্গে থেকেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দিলীপ ঘোষ যে মাছ ধরতে বসেছেন, তার এই মুহূর্তে মাছ ধরার যে ভিডিওটি সামনে এসছে, তিনি রিল্যাক্স মোডে মাছ ধরতে বসছেন। সেই মাছ ধরার ব্যাপারটি কি দিলীপ ঘোষ ঠিক করছেন? যেখানে বাংলার কর্মীরা, বিজেপি কর্মীরা জায়গায় পড়ে পড়ে মার খাচ্ছে, তার বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাদের বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে, কোথাও যারা ভাড়া থাকছে তারা ভাড়া বদলে বদলে থাকছে। যেমন আজকে বর্ধমান দুর্গাপুর একজন ভোটারের সঙ্গে কথা হলো, তিনি কিন্তু ভাড়া পাল্টে পাল্টে বদলে বদলে থাকছেন শুধু নিজের বাঁচার তাগিদে। এবং এই তৃণমূলীরা তার দুটি কাজ নিয়ে নিয়েছে, অর্থাৎ যেখানে তিনি কাজ করতেন সেখান থেকে তাকে বরখাস্ত করিয়ে দিয়েছে। আজকে দিলীপ ঘোষ সেখানকার ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষ কিন্তু তাদের কথা ভাবছেন না। দিলীপ ঘোষ হয়তো রাজনৈতিকভাবে একটু ব্যাকফুটে চলে গেছিলেন, হয়তো বিজেপির পুরনো কর্মী হিসেবে তাকে সেই সম্মানটি 2021-এর পর থেকে সেই সম্মানটি তিনি পাননি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে সেই সম্মানটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। হয়তো শুভেন্দু অধিকারী তার নিজের ধাক জমানোর জন্য মেদিনীপুর থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন বর্ধমান দুর্গাপুরে। তাতে দিলীপ ঘোষের রাগ হওয়াটা স্বাভাবিক। তাতে দিলীপ ঘোষের যে রাগ হবে না বা মানুষ হিসাবে দিলীপ ঘোষের যে অভিমান হবে না, সেটা কিন্তু বলা ভুল। দিলীপ ঘোষ হয়তো ঠিকই বলেছেন যে এই রাজনীতির যারা করেন সবাই কাঠি নিয়ে ঘুরে বেড়ান, হাতে কাঠি নিয়ে ঘুরে বেড়ান। একদম ঠিক বলেছেন। শুভেন্দু অধিকারী যে কাজটি করেছেন, তিনি ভেবেছিলেন যে রাজ্যে বিজেপি খুব ভালো ফলাফল করতে চলেছে, কারণ তিনি প্রত্যেকটি মিটিং এ ভিড় দেখেছেন। কিন্তু সংগঠনের ব্যাপারটি শুভেন্দু অধিকারী বোঝেননি। নিচুতলার যে সংগঠন সেই ব্যাপারটি বোঝেননি। ভিড় দেখেছেন, তিনি ভেবেছেন জিততে চলেছেন। এবং এই হাওয়ায় যদি তিনি মেদিনীপুরের 4টি আসন নিজের দখলে নিয়ে আসতে পারেন এবং নিজের লোকদের বসাতে পারেন, তাহলে খুব ভালো হবে। তাহলে কেন্দ্রের কাছে একটা বার্তা দেওয়া যাবে যে শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে পারে, রাজ্যে বিধানসভায় জিতিয়ে আনতে পারে। এরকম একটি বার্তা দিতে শুভেন্দু অধিকারী দিতে গিয়ে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে নিজের লোককে ওখানে বসানোর চেষ্টা করেছেন। এবং সমস্ত রাজনীতিবিদই এ কাজ করবেন, সমস্ত জায়গায় নিজের লোক বসানোর চেষ্টা করবেন। শুভেন্দু অধিকারী সেই তদ্রূপ কাজই করেছেন। যেমন রায়গঞ্জের ক্যান্ডিডেটকে সরিয়ে নিজের ক্যান্ডিডেট বসিয়েছেন, জেতা ক্যান্ডিডেটকে সরিয়ে মেদিনীপুরের জেতা ক্যান্ডিডেটকে সরিয়ে নিজের ক্যান্ডিডেটকে ওখানে বসিয়েছেন। এই কাজগুলি শুভেন্দু অধিকারী করেছেন। কিন্তু বিজেপি নেতৃত্বের বোঝা উচিত ছিল, বঙ্গ বিজেপির এবং কেন্দ্রীয় নেতৃত্বের বোঝা উচিত ছিল যে শুধু নতুনদের দিয়ে হবে না, নতুন এবং পুরনোদের সমন্বয় নিয়েই এই রাজ্যে ক্ষমতায় আসতে হবে, না হলে ক্ষমতায় আসা যাবে না। সঙ্গে সঙ্গে সংগঠনটা বোঝার খুব দরকার ছিল। শুভেন্দু অধিকারী কিন্তু সংগঠনটি বোঝেননি, বিজেপির সংগঠনটি, গ্রাসরুট সংগঠনটি বোঝেননি, যেটা দিলীপ ঘোষ বুঝতেন। তো দিলীপ ঘোষ কে কিনারে করে, সাইড করে শুভেন্দু অধিকারীরা যে ভুলটি করেছেন, তার জন্য কিন্তু বিজেপির এই রাজ্যে একটা বিপর্যয় হয়েছে। তাতে দিলীপ ঘোষের রাগ থাকা স্বাভাবিক। দিলীপ ঘোষের নিজের জেতা সিট থেকে তাকে সরিয়ে দিয়ে অন্য এক জায়গায় নিয়ে গেলেন, সেই জায়গা তো দিলীপ ঘোষ হারলেন। সেই সঙ্গে সঙ্গে যেখানে দিলীপ ঘোষ মেদিনীপুরে দাঁড়িয়েছিলেন, সেই মেদিনীপুর সিটে অগ্নিমিত্রা পলও হারলেন, যিনি শুভেন্দুর ক্যান্ডিডেট। তাতে কি লাভ হলো? তাতে দলের তো কোনো লাভ হলো না, বরঞ্চ ক্ষতি হলো। তো শুভেন্দু সাইলেন্টলি যে ক্ষতিটা করলেন, বা না বুঝে যে ক্ষতিটা করলেন, বা আত্মম্ভরিতায় যে ক্ষতিটা করলেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, সেটাও মেনে নেওয়া যাবে না। কিন্তু আজকে দিলীপ ঘোষ যে কথাগুলি বলছেন, সেই কথাগুলিও কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষ হ্যাঁ কথা বলতেন, কথা বলা যাবে না তা নয়। হ্যাঁ, যে দলের মধ্যে প্রথমে যে বলেছেন যে এরপরে যদি দল সিদ্ধান্ত না নেয় আমার সিদ্ধান্ত নিতে হবে, একদম ঠিক কথা বলেছেন তিনি। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এও বলেছেন যে দলের মধ্যে সবাই কাঠি নিয়ে ঘুরে বেড়ায়, এই পর্যন্তও ঠিক ছিল। কিন্তু তারপরে তিনি রিল্যাক্স মুডে বনগাঁ স্বরূপনগরে গিয়ে যখন মাছ ধরতে বসছেন, তখন কিন্তু সেই সব বিজেপি কর্মীদের অসম্মান করা হচ্ছে যারা তার জন্য দিন রাত পরিশ্রম করছে, যার জন্য প্রাণের ভয় বাদ দিয়ে
তারা বিজেপির জন্য লড়াই করেছে, তারা বঙ্গ বিজেপির জন্য লড়াই করেছে। এই ব্যাপারগুলো কিন্তু দিলীপ ঘোষের বোঝা উচিত ছিল। দিলীপ ঘোষ কিন্তু বিজেপির একজন বড় নেতা, তিনি যে বার্তাটা দেবেন সেই বার্তাটা কিন্তু কর্মীদের মনে গিয়ে পৌঁছাবে। তিনি যদি বার্তা দেন হ্যাঁ আমি কর্মীদের পাশে আছি, তাহলে কিন্তু সেটাই যথেষ্ট। কিন্তু সেই বার্তাটা যদি মৌখিক হয় তাও যথেষ্ট। কিন্তু তারপরে আপনি যে কাজটি করলেন, গিয়ে মাছ ধরতে বসলেন, এই আপনার এই বার্তার সঙ্গে এই মাছ ধরার যে কার্যকলাপটি এটি কিন্তু মিলছে না। অর্থাৎ আপনি দিলীপ ঘোষ আপনি যেটা করছেন, আপনি বলছেন কর্মীদের পাশে আছেন, কর্মীরা আপনার সঙ্গে আছে, কিন্তু তার জন্য আপনি ঘরে যদি চুপ করে বসে থাকতেন সেটা বেশি গ্রহণযোগ্য হতো। কিন্তু মাছ ধরতে বসে যে কাজটি করলেন সেটা কিন্তু একদমই গ্রহণযোগ্য নয়। এতে বিজেপি কর্মীদের মনোবল ভাঙছে, তা নয় শুধু বিজেপি কর্মীরা হতাশ হচ্ছেন, এবং বিজেপি কর্মীরা এটা বুঝতে পারছেন যে আপনার সাংসদ কোটায় যে আপনার যে একটা পয়সা আসে, মান্থলি একটা পয়সা ঢোকে, তাতে আপনার দিন গুজরান চলে যাবে। কিন্তু আপনার জন্য যে কর্মীরা কাজ করেছেন, আপনার জন্য যে কর্মীরা দিনরাত লাগিয়ে দিয়েছেন, যে কর্মীরা প্রাণের ভয়ের তোয়াক্কা না করে ঘুরে বেরিয়েছেন আপনার জন্য, দলের কাজ করেছেন, তাদের কিন্তু এরকম কেউ মান্থলি ভাতা দিচ্ছে না, তাদের কিন্তু কিছু নেই, তারা কিন্তু গরিব, তারা কিন্তু পেটের টানে কাজ করতে হয়। তাদের কাজ যদি ছুটে যায় বা তাদেরকে যদি প্রাণের ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে হয়, বা তাদের যদি বাড়ি ছাড়া থাকতে হয়, যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা গেছে যে বিজেপির যারা ভোট দিয়েছেন ভোটার এবং বিজেপির যারা কর্মী, তাদেরকে কিন্তু এখন তৃণমূলের সন্ত্রাসের কারণে বাড়ি ছাড়া। এই তৃণমূলের সন্ত্রাস কিন্তু ভোটের আগেই শুরু হয়েছিল, সেই ভোটের আগে সন্ত্রাস কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি, সেই সন্ত্রাস কিন্তু চলছে। কারণ তৃণমূল কি ঠিক করেছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে তার আগে এই বিজেপির যে সংগঠন আছে, বিজেপির সংগঠনকে ভেঙে চুরে চুরমার করে দাও, পিটিয়ে একদম সমান করে দাও, পার্টি অফিস জ্বালিয়ে দাও, সব শেষ করে দাও, যাতে এরা আর এই এক বছরের মধ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে, যাতে এরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জায়গায় না থাকে, লড়াই করতে না পারে, যাতে তৃণমূল হাসতে হাসতে জিতে যায়। যে 2021-এ বিজেপি একটা সেখানেও বিপর্যয় হয়েছিল, যেখানে বিজেপি ক্ষমতায় আসার কথা ছিল, সেখানে বিজেপি 77টি মাত্র আসন জিতেছে, তবুও সেটা গ্রহণযোগ্য। কারণ তার আগে 2016-তে বিজেপি মাত্র 3টি আসন জিতেছিল, সেখান থেকে 2021-এ 77টি আসন জিতেছে, সেটা তবুও গ্রহণযোগ্য। হ্যাঁ, ইতিহাস বদলায়, ধীরে 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 বদলায়। এরপরে 2026-এ আপনাদের ক্ষমতায় আসার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এ যদি 77টি বা তার নিচে আসন আসে, তাহলে কিন্তু আপনাদের মুখ থাকবে না। যেখানে এবার বিজেপির কমসে কম 160 থেকে 70টি আসন জেতা উচিত, সেই জায়গায় বিজেপির যদি 2026-এ 77-এর নিচে এসে যায় আসন সংখ্যা, তাহলে কেমন হবে? আজকে দিলীপ ঘোষরা বা শুভেন্দু অধিকারীরা বা সুকান্ত মজুমদাররা যেভাবে বিহেভ করছেন, যেভাবে ব্যবহার করছেন, যে কাজ করছেন, তা কিন্তু এই কর্মীদের কিন্তু আপনারা সাপোর্ট দিচ্ছেন না। আপনাদের উচিত এই প্রত্যন্ত জায়গাগুলোতে গিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, তারা যবে আজকে মার খাচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের বার্তা দেওয়া যে আমরা তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ, একটা দিলীপ ঘোষ বা একটা শুভেন্দু অধিকারী বা একটা সুকান্ত মজুমদার সমস্ত জায়গায় যেতে পারবে না, যেসব জায়গায় এরকম কর্মীরা মার খাচ্ছে, সমস্ত জায়গায় যাওয়া সম্ভব নয়। কিন্তু তারা সারাদিনে যদি দুটি জায়গাতেও যায়, সারাদিনে দুটি জায়গায়ও যায়, তাতেও যে বার্তাটি সাধারণ কর্মীদের কাছে পৌঁছাবে, বিজেপি কর্মীদের কাছে পৌঁছাবে, সেটা কিন্তু খুব বড় বার্তা পৌঁছাবে। আপনারা কমসে কম সেই কাজটি করতে পারতেন, সেই কাজটিও করছেন না। আপনাদের কি 2026-এর লক্ষ্যই নেই? আপনারা কি এতই হতাশ হয়ে গেছেন? রাজনীতিতে এই ধরনের ঘটনা তো আকছার ঘটে, এই ধরনের চড়াই উতরাই আকছার ঘটে। আপনারা যদি রাজনীতির এই শিক্ষাটা না নেন, মমতা ব্যানার্জির কাছ থেকে তো আপনাদের এই শিক্ষাটা নিতে হবে। এই জায়গায় তো মমতা ব্যানার্জির কাছ থেকে আপনারা হেরে যাচ্ছেন। মমতা ব্যানার্জি 2001 থেকে যখন বারবার লড়াই করে পর্যুদস্ত হচ্ছেন, সিপিএম যখন তাকে মারের পর মার দিচ্ছে, হেনস্থা করছে, সমস্তভাবে হেনস্থা করছে, তারপরেও কিন্তু মমতা ব্যানার্জি লড়াই ছাড়েননি। অর্থাৎ মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করেছেন যে মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে ছিল।
যার জন্য 2011-তে মানুষ সাইলেন্টলি ভোট করে, একদম চুপচাপ ভোট করে মমতা ব্যানার্জিকে কিন্তু ক্ষমতায় নিয়ে এসেছিল। আপনাদেরকেও এই সাধারণ মানুষদের সেই বিশ্বাস দেওয়াতে হবে, সেই বিশ্বাস দিলাতে হবে, যাতে করে মানুষ আপনাদের উপর, তারা জান গেলেও আপনার উপর বিশ্বাস করবে, আপনাকে মনে করবে যে হ্যাঁ বিজেপির নেতা কর্মীরা আমার পাড়ায় এসেছিল, বা আমার পাশের পাড়ায় এসেছিল, বা আমার লোকসভায় এসেছিল, তারা আসার চেষ্টা করেছে, তারা সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারছে না, কিন্তু তাদের চেষ্টাটা তারা করছে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, সাধারণ বিজেপি কর্মীদের, বিরোধী কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে আমরা তোমাদের সঙ্গে আছি। না হলে কিন্তু মানুষ এই ছন্নছাড়া নেতৃত্বকে ভোট দেয় না, মানুষ কিন্তু এই ছন্নছাড়া নেতৃত্বকে বিশ্বাস করে না। কারণ যার উপর বিশ্বাস করব তার ক্ষমতাই যদি না থাকে, তাহলে বিশ্বাস করব কেন? শুধু কেন্দ্রীয় নেতৃত্বের কথায়, বা নরেন্দ্র মোদী আজকে তৃতীয়বারের মতন শপথ নিলেও, নরেন্দ্র মোদী কেন্দ্রে আরো 10 বছর ক্ষমতায় থাকলেও আপনাদেরকে কিন্তু বিশ্বাস করবে না। আপনাদের বিশ্বাস কিন্তু আপনাদের এই গ্রাউন্ডে দেখাতে হবে, এই বাংলার মাটিতে দেখাতে হবে, বাংলার মাটিতে সিঞ্চিত হতে হবে আপনাদের বিশ্বাস, বাংলার ঘাটের জল আপনাদের খেতে হবে, না হলে মানুষ আপনাদের বিশ্বাস করবে না। শুধু ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে মাছ ধরে বা মিনারেল ওয়াটার খেয়ে এসির মধ্যে বসে শুধু বয়ান দিলে হবে না, শুধু প্রেস কনফারেন্স করলে হবে না, আপনাদের মাঠে যেতে হবে, রোদ লাগাতে হবে, মাটি লাগাতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, আর কলে চাপা জল খেতে হবে। সাধারণ মানুষের সেই আধোয়া গ্লাসটা থেকে জল খেতে হবে, তবেই না আপনাকে বিশ্বাস করবে। মানুষের মধ্যে মিশে যেতে হবে। আপনারা কিছু হলেই একটা স্করপিও গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন, বিরাট বড় তামঝাম করে পৌঁছে যাচ্ছেন। এই তামঝাম ছাড়ুন, তামঝামের আপনাদের সময় আসেনি, এই তামঝামের সময় আপনাদের এখনো দেয়নি জনতা। কেন্দ্রীয় সরকার হয়তো আপনাদের দিয়েছে, কিন্তু আপনাদেরকে দেয়নি। আপনারা একটা মারুতি অল্টো হলেও তাই নিয়ে পৌঁছান, যে তাদেরকে দেখান যে আপনারাও ততটাই গরিব। আপনারা ঘরে কিভাবে থাকেন সেটা পরের কথা, আপনারা ঘরে কত আয়েসে থাকেন, কত আরামে থাকেন, সেগুলো পরের কথা, কিন্তু সাধারণ মানুষের সামনে তো তুলে ধরবেন যে আমরা তোমাদেরই লোক। যদি তাদের সামনে এই বিশ্বাসটা না দেওয়াতে পারেন যে আমরা তোমাদের লোক, তাহলে তারা কেন মনে করবে যে এদেরকে ভোট দিলে আমরা রক্ষা পাবো? এই ব্যাপারগুলো মাথায় আনুন, না হলে কিন্তু বিজেপির সাড়ে সর্বনাশ হতে বেশি দেরি নেই, মাত্র 1 বছরের দেরি। 1 বছরের মধ্যে বিজেপি কিন্তু এই রাজ্যের সর্বনাশ হয়ে শেষ হয়ে যাবে। অন্য কেউ কিন্তু ক্ষমতায় আসার জন্য তৈরি হতে থাকবে। অন্য কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য কিন্তু আপনারা এখন থেকে প্রস্তুতি নিন, না হলে কিন্তু ভয়ানক বিপদ বাংলার জন্য অপেক্ষা করছে। আর অন্য কে কোথা থেকে উঠে আসবে, রাজনীতির খেলা এমন খেলা, কে কোথা থেকে উঠে আসবে কোনোভাবে আপনারা এখন প্রেডিক্ট করতে পারেন না। তার মূল্যায়ন কিন্তু ভবিষ্যৎ করবে। আপনারা যদি সঠিকভাবে কাজ না করেন, তার মূল্যায়ন ভবিষ্যৎ করবে। তো বাংলার মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য এই বর্ষির ছিপ ছেড়ে সাধারণ মানুষের মধ্যে যান। প্রেস কনফারেন্স, শুভেন্দু অধিকারীকে বলছি, প্রেস কনফারেন্স ছেড়ে সাধারণ মানুষের মধ্যে যান। সুকান্ত মজুমদার যে রিল্যাক্স হয়ে গেছেন, সুকান্ত মজুমদারও রিল্যাক্স হয়ে গেছেন, সাধারণ মানুষের মধ্যে যান। আপনারা নিজেরা সমন্বয় করে ভাগ করে নিন, কে উত্তরবঙ্গ দেখবেন, কে দক্ষিণবঙ্গ দেখবেন, কে মধ্যবঙ্গ দেখবেন, এইভাবে ভাগ করে নিন। ভাগ করে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 3 ভাই মিলে লড়ুন, তবেই এই তৃণমূলকে 2026-এ প্রতিহত করতে পারবেন। না হলে তৃণমূলের হাতে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, গুন্ডা রয়েছে, আপনাদেরকে মেরে ধরে কেস দিয়ে, ঝুটা কেস দিয়ে আপনাদেরকে কিন্তু ঘরে ঢুকিয়ে দেবে। 77 কেন, আপনারা 50টি আসনও পাবেন না।